আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমার দূরত্ব সৃষ্টি যেটা হয়েছে বিগত 1-1.5 মাসে আমি ঠিক মতো খবর দিতে পারিনি, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এখন থেকে আবার আপনাদের সাথে সম্পৃক্ত হব। 25শে জানুয়ারি কালো দিবস পার হয়েছে, এখন আপনাদের সাথে আমাদের সংবাদের সুসময় শুরু হবে। আজকে দিনের প্রথম ভাগে বেলা 11:30 আমি আন্তর্জাতিক খবরের সবচেয়ে আপডেট লেটেস্ট খবরগুলো দিয়েছি। সন্ধ্যা 6:30 এখন আমি আপনাদের জানাবো পাকিস্তান বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে, ইরান প্রসঙ্গ এবং চীন একটা বড় ধাক্কা থেকে বেঁচে গেল, কিভাবে আমেরিকার সিআইএ ঢুকে গেছে চীনের মধ্যে এবং কত বড় সর্বনাশ করেছে আমেরিকা, সেই খবরটিও দেব। দর্শক, প্রথমে আসি আমি পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে। পাকিস্তান বাংলাদেশ প্রসঙ্গে যে খবরটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো বাংলাদেশ ইতিমধ্যে ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, কারণ বাংলাদেশ নিরাপত্তার অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে, কারণ ভারতে বাংলাদেশের হাইকমিশনে আক্রমণের ঘটনা ঘটেছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ তাদের ভেন্যু পরিবর্তনের কথা বলেছিল আইসিসি কে। আন্তর্জাতিক আমাদের যে ক্রিকেট বোর্ড সেখানে আবেদন করেছিল বাংলাদেশ যে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করা হোক। আমরা দেখেছি এর আগে ভারত যখন এরকম ভেন্যু পরিবর্তন করতে চেয়েছিল, আইসিসি সেই ভেন্যুগুলো পরিবর্তন করেছে। তো বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইছে না, তখন আইসিসির কাছে আবেদন করার পর আইসিসি বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা করেনি, কারণ আইসিসি মানে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড না, আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এটি আবার প্রমাণ হয়ে গেছে। তো বাংলাদেশ যখন এই ছিটকে পড়লো, অর্থাৎ বাংলাদেশ যখন ভারতে খেলতে চাইলো না, তখন বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে দলে অন্তর্ভুক্ত করা হলো, আর বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়লো। অর্থাৎ ক্রিকেট বোর্ড যেন ভারতের হয়ে, আমাদের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড, তারা ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিল। এটা কোনো নিরপেক্ষ ক্রিকেট বোর্ড আর থাকছে না। তো এটার জোর প্রতিবাদ জানিয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তান। বন্ধু বলছিলাম না শত্রু বলছিলাম? একটু আবার রিপিট করেন, বন্ধু রাষ্ট্র বলছিলাম না শত্রু রাষ্ট্র বলছিলাম? 54 বছর ধরে আমাদের বাংলাদেশের যে চেতনা লালন করা হয়, চেতনা তেল মালিশ করা হয় যে চেতনাটা, বুঝছেন তো? সেই চেতনাটা 54 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ছিল আর ভারতের পক্ষে ছিল। এই দেশে যারা রাজনীতিতে ক্ষমতায় বসেন প্রত্যেকে ভারতের তেল মাখেন আর ভারতের দাবিদারি করে ক্ষমতায় বসেন, আর পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখা হয়। 71 ইস্যুটিকে সামনে টেনে এটি করা হয়। আজকে বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস যে পেয়েছে, তার পেছনেও ভূমিকা ছিল পাকিস্তানের। পাকিস্তান আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে ক্রিকেটের ক্ষেত্রে। ইন্টারেস্টিং ব্যাপার, এবার সেই পাকিস্তান কি করলো, যখন বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করলো, তখন আইসিসি ভারতের ইশারায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই লিস্টেড থেকে বাতিল করে দিল, দিয়ে স্কটল্যান্ডকে নিল। তখন পাকিস্তান জোর প্রতিবাদ জানিয়ে বলল, পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ক্রিকেট বোর্ড থেকে বলা হলো যে এক একজনের জন্য এক এক আইন চলতে পারে না, ভারতের জন্য এক নিয়ম আর অন্য কোন দেশের জন্য ভিন্ন নিয়ম, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড গ্রহণ করবে না। একদম কঠোরভাবে সমালোচনা করেছে। পাকিস্তান বলছে যে ভারত এর আগে নিজেরাই একাধিকবার ভেন্যু পরিবর্তন করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ যখন নিরাপত্তার প্রশ্নের মুখে, যখন বাংলাদেশ ভারতের মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং ভারতে অস্ত্রবাজিরা বা দাঙ্গাকারীরা মুসলিমদের উপর বা বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণ করছে, সেখানে বাংলাদেশ খেলবে কি করে? তো এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা আইসিসির বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা এই ক্রিকেট ম্যাচটি, বিশ্বকাপটি খেলবে কি খেলবে না, এটা নিয়ে তারা সিদ্ধান্তে বসছে। তো প্রথমে ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মহসিন নাকভি, পাকিস্তানের তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তো তিনি প্রথমে তার সিদ্ধান্তের জন্য ক্রিকেট বোর্ড নিয়ে বসছিলেন। এরপর তিনি বসছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে নিয়ে, যারা ক্রিকেট বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দের নিয়ে, যে তাদের মতামত কি, তারা কি খেলবে। বাংলাদেশকে যেখানে এইভাবে আউট করে দিচ্ছে তাদের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্র, মানে পাকিস্তান বাংলাদেশের জন্য এই মিটিং গুলো করছে। প্রথমে ক্রিকেট বোর্ড মিটিং করেছে, তারপর ক্রিকেট বোর্ড বা মহসিন নাকভি খেলোয়াড়দের সাথে মিটিং করেছে, এরপর
তারা খেলোয়াড়রা তাদের সম্মতি জানিয়েছে যে যদি বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করে এই বিশ্বকাপ মঞ্চে না রাখা হয় তাহলে পাকিস্তানও খেলবে না, এমন সিদ্ধান্ত হয়ে গেছে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে ক্রিকেট বোর্ডের। এবং আজকের মধ্যে জানা যাবে, কারণ আজকে ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভী তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকের মাধ্যমে পাকিস্তান তার সিদ্ধান্ত জানাবে তারা ক্রিকেট খেলবে কি খেলবে না, মানে বিশ্বকাপে খেলবে কিনা। এখন প্রশ্ন হলো, এই বিষয়টিও খুব সহজ না। যদি পাকিস্তান কোনো কারণে এই বিশ্বকাপ মঞ্চে হাজির না থাকে বা এইটার জন্য খেলতে না আসে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠিন, কি বলবো, আইসিসির পক্ষ থেকে কঠিন শাস্তি চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। অর্থাৎ আইসিসি তো নিয়ন্ত্রণ করে কারা, বুঝতেই পারছেন। তো হঠাৎ করে পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে খেলাটি বাতিল করে দেওয়া, তারা বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড মানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বা আইসিসি পাকিস্তানের উপর বড় রকম শাস্তি এবং জরিমানা যোগ করে দেবে। জরিমানা বুঝছেন তো, বড় রকম অর্থনৈতিক জরিমানা যোগ করবে। তো তারপরও ধারণা করা হচ্ছে পাকিস্তান মেবি বাংলাদেশের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবার যাদের আতে ঘা লাগবে পাকিস্তানের পক্ষে বলায়, তারা একটু, বুঝছেন তো, নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ে। 2 নম্বর বিষয়টি হলো চীন। যে চীন আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে হার্ড লাইনে, বা আমেরিকা যে চীনের বিরুদ্ধে হার্ড লাইনে, সেই চীনকে নিয়ে আমরা অনেক রকম গর্ব করি, অনেক বড় বড় কথা বলি, তাই তো? সেই চীনকে এবার মাইন্ডকে চিপে ফেলে দিল আমেরিকা। অর্থাৎ আমেরিকার সিআইএ কোথায় ঢুকে গেছে বোঝেন? চীনের যিনি প্রধান সেনা, মানে চীনের যিনি সেনা প্রধান, সেই ব্যক্তিকে কিনে ফেলেছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সিআইএর বাহিনী। অর্থাৎ চীনের সেনা প্রধানকে আজ বরখাস্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং চীনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই ভদ্রলোক কারাপশনের সাথে, দুর্নীতির সাথে জড়িত। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন গণমাধ্যম, তারা বলছে মানে চীন তাকে শুধু কারাপশনের অভিযোগ তুলে সাসপেন্ড করছে। মূল বিষয়টা এখানে নয়। মূল বিষয়টা হলো যে তার বিরুদ্ধে কারাপশনের অভিযোগ না, আসলে তার বিরুদ্ধে আমেরিকার হয়ে, কি বলবো, স্পাইগিরির অভিযোগ। বিষয়টা হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চীনের এই সেনা প্রধানকে ব্যবহার করে চীনের পারমাণবিক প্রকল্প বা চীনের পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডের সকল তথ্য হাতিয়ে নিয়েছে। কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে শুধু তাই নয়, চীনের আরো অনেক গোপনীয় নথি সেনা প্রধানের মাধ্যমে হাতিয়ে নিয়েছে আমেরিকা। এখন বোঝার চেষ্টা করেন যে আমেরিকা কোথায় ঢুকে গেছে। ভাবা যায়, কল্পনা করা যায়। এরপর এই সেনা প্রধানকে বরখাস্ত করে তাকে গ্রেফতার করে চীন তার নিকট বা তার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তার আন্ডারে যারা ছিল, যাদের সাথে তিনি কি বলবো বেশি যোগাযোগ রাখতেন বা যারা তার বিশ্বস্ত লোকগুলো, তাদেরকে সিলেক্ট করে তাদের বিরুদ্ধে এখন তদন্ত শুরু করেছে চীনের সেনাবাহিনী। এবং তারা যে কোনো ভাবেই হোক সেনা প্রধানের যে তথ্যগুলো আমেরিকার কাছে পাচার করেছে, সেই তথ্যের খোঁজ খবর নিচ্ছে। কি কি তথ্য পাচার হয়েছে সেই ব্যাপারে চীন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ শুরু করেছে। শুধু সেনা প্রধান নয়, এটার সাথে আরো অনেকে জড়িত, তারা ফেঁসে যাচ্ছে এমনটি বলা যায়। প্রশ্ন হলো, চীনের মতো একটি দেশ বা সেই দেশের সেনা প্রধানকেও আমেরিকার কাছে বিক্রি হতে হলো কেন? এই উত্তরটি যদি খুঁজতে চান তাহলে বুঝবেন যে পৃথিবীতে আদর্শিক লড়াইটা খুবই স্ট্রংলি চলে। ধরেন একটা ছোট উদাহরণ দিয়ে, বাংলাদেশ দিয়ে যদি বোঝাই, কাকে দিয়ে বোঝাই আপনাদের? ধরেন জামাত শিবির। আপনারা খুব কম শুনেছেন যে জামাত শিবির বিএনপিতে গেছে বা আওয়ামী লীগে গেছে, শুনছেন? খুব কম। আমার ব্রেনে আসে না যে জামাতের কোনো নেতা, একটা মামুলি কর্মীও কখনো বিএনপিতে গেছে, জামাতে গেছে না। কারণ এই বাহিনীটা, চেইন অফ কমান্ডটা এমন ভাবে তৈরি করেছে, বা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলটা বলা হয়, তারা একটা আদর্শ লালন করে। এই আদর্শটা যেমনই হোক, ভালো মন্দ সেটা বিশ্লেষণ না, এটা লালন করে। এই আদর্শটার জন্য তারা প্রয়োজনে সংগঠন থেকে সরে যাবে, কিন্তু অন্য দলে যাবে না। কিন্তু আওয়ামী লীগ থেকে জামাতে যাওয়া, বিএনপি থেকে জামাতে যাওয়া, এগুলো অহরহ ঘটে। তো আদর্শিক লড়াইটা হলো এরকম। চীন কমিউনিস্ট একটি রাজনৈতিক দল, এটার বিরুদ্ধে হয়তোবা সেনা প্রধান গোপনে কাজ করছিলেন, এবং বলা হচ্ছে চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং,
তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই সেনাপ্রধান, এবং তিনি তাকে এক্সটেনশন দিয়ে, বুঝতে পারছেন 80 বছরের উপর তার বয়স, এই সেনাপ্রধানকে এক্সটেনশন দিয়ে কিন্তু পদে রেখেছিলেন শি জিনপিং। আজ তিনি তার রাষ্ট্রের বিরুদ্ধে এবং এই শি জিনপিং এর বিরুদ্ধে গোপনে আমেরিকার হয়ে কাজ করছেন। তার মানে আপনি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবেন বা অন্যায়ভাবে সাপোর্ট দেবেন, বুঝে নেবেন সে মঈনুল আহমেদ হতে পারে, সে কামার জাভেদ বাজওয়া হতে পারে, সে আসিফ মনির হতে পারে। তাই প্রতিটি ক্ষেত্রে যেমন আমরা মঈনুলের ইতিহাস জানি, মঈনুলকে বিএনপি বসিয়েছে, মঈনুল বিএনপিকে ক্ষমতাচ্যুত করে 16 বছর বাংলাদেশটা হাসিনার হাতে তুলে দিয়ে বাংলাদেশের 12টা বাজিয়ে ছেড়েছে এই মঈনুল। তার মানে এই রাষ্ট্রে এই পোশাক পরা বিশ্বাসঘাতকরা এই রাষ্ট্রগুলোকে ধ্বংস করে। দর্শক, আসছে 3 নম্বর প্রসঙ্গে। 3 নম্বর প্রসঙ্গ হলো ইরান, যেটা জানার জন্য আপনারা বসে আছেন সংবাদে। ইরানকে ঘিরে ফেলছে এই কথাটি গত 2-1 দিন ধরে আমরা বলছি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে পাওয়া যাচ্ছে যে যে কোনো সময় আক্রমণ আসতে পারে। টার্কিশ গণমাধ্যম, চীনের গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যম বলছে গালফ অফ ওমানে পৌঁছে গেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, সঙ্গে তাদের বেশ কিছু ডিস্ট্রয়ার পৌঁছে গেছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে। সেখানে টমাহক, মানে মার্কিন যে ভয়ঙ্কর অস্ত্র বা কি বলবো বোমা, টমাহকের অবস্থান পাওয়া গেছে। অর্থাৎ ইরানকে টমাহকের আক্রমণের জন্য এই প্রস্তুতি নিয়ে আসছে, এবং বলা হচ্ছে কাতার ওয়েজে B2 বোম্বার্সেরও উপস্থিতি পাওয়া গেছে, যেটা দিয়ে ইরানে পারমাণবিক প্রকল্প আঘাত করেছিল আমেরিকা। তুর্কি এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে গালফ অফ ওমান পেরিয়ে ইরানের দিকে এগিয়ে আসছে এয়ারক্রাফট ক্যারিয়ার। আল জাজিরা বলছে যে ইরানের বিরুদ্ধে বিশাল প্রস্তুতি আমেরিকার, সেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর একটা বিশাল উপস্থিতি পাওয়া গেছে, আল জাজিরা বলছে। এবং তারা বলছে যে মধ্যপ্রাচ্যে স্মরণকালের সবচেয়ে বড় প্রস্তুতি নিয়ে আমেরিকা এগিয়ে আসছে। তার মানে আমেরিকা ফুল ফ্রেম ওয়ারের জন্য, একটা বড় যুদ্ধের জন্য এগিয়ে আসছে। এখন যে কোনো একটি সময় এটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তাদের সব রকম প্রস্তুতি নিচ্ছে, তাদের বন্ধুদের কাছে গোপনে সাহায্য চাইছে, পাচ্ছে। কয়েকটি সূত্র দাবি করছে যে তুরস্কের সাথে ইরানের ব্যাক চ্যানেলে কথা হচ্ছে। অর্থাৎ তুরস্ক এবং ইরান, আপনারা জানেন যে প্রতিবেশী দেশ, যত যাই থাকুক তুরস্ক বারবারই ইরানের পাশে দাঁড়িয়েছে। তো এবারেও তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে, এবং তুরস্ক চাইছে এই যুদ্ধ থেকে আমেরিকাকে ফিরিয়ে নিতে, এবং তুরস্কের এরদোয়ান ট্রাম্পের সাথেও এই বিষয়ে যোগাযোগ রাখছেন এমন তথ্য পাওয়া গেছে। তবে ট্রাম্প এই মুহূর্তে শুনছেন একজনেরই কথা, মিস্টার নেতানিয়াহু। কারণ ইরানের রেজিম চেঞ্জ হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার টেনশন মুক্ত হওয়ার একমাত্র পথ। কারণ পুরো মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে মোড়ল বলা যায়, ক্ষমতাধর বলা যায় ইরানকে। আর এই ইরানকে দুর্বল করতে না পারলে ইসরায়েল নামক রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে পড়বে, এটি তাদের ভবিষ্যৎ চিন্তা। তো সবকিছু মিলে এই পরিস্থিতির মধ্যে আছে। পাশাপাশি আরবিয়ান কান্ট্রিগুলো ভাবছে, মানে আরব রাষ্ট্রগুলো ভাবছে, যদি এবার ইরান আক্রান্ত হয়ে যায় এবং ইরানের বড় রকম পরাজয় ঘটে যায়, তাহলে তাদের নেক্সট টার্গেট হবে আরব রাষ্ট্র। অর্থাৎ আরব রাষ্ট্রকে আর তোয়াক্কা করবে না এরা। এখন আরব রাষ্ট্র মহা এক বিপদে আছে, তারা বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে। কারণ তারা তাদের নতজানু চিন্তা চেতনা বা মাথা বিক্রি করা গোলামির যে জিনজির মাথায় নিয়ে বসে আছে, এটা তারা এখন আর খুলতে পারছে না। কারণ যখন ইরান সাইজ হয়ে যাবে, এরপরে আরব, ইসরায়েল, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান এদেরকে ডাকবে, থাপড়াবে, আর দিকে গালপাত ঠাস করে এক চক্কর দিয়ে বলবে, তোর তেল যা আছে বাসা পাঠাই দিস, এই শোন তোর সুন্দর সুন্দর নারীগুলি বাসা পাঠাই দিস, সোনা দানা যা আছে পাঠাই দিবি। এখন তো ইরানের একটা জুজুর ভয় দেখিয়ে তারা অনেক কিছু করে। ইরানকে সাইজ করার পর আরব মোটামুটি সাইজ করে ফেলবে এবং সেই দিকে যেতে চাচ্ছে। কিন্তু ইরান সাইজ করা সম্ভব। আজকে মার্কিন বেশ কয়েকজন হাই অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমেরিকা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এবং ইরানের আক্রমণটি হবে আমেরিকার জন্য আত্মঘাতী। কারণ ইরান তার রাষ্ট্র বা সার্বভৌমত্ব বা আলী খামেনিকে রক্ষায় যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, এটা ইউক্রেন রাশিয়ার মতো আমেরিকার বিশাল ক্ষতি করবে, এটি সত্য।
কারণ ইরান তারা পুরো দস্ত একদম পুরো পুরো ফুল শক্তি নিয়ে মাঠে নেমে গেছে এবং তারা ধরে নিচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ হবে, যে কোনো সময়, এখন থেকে 1 মিনিটের মধ্যে। তাহলে পাল্টা প্রতিক্রিয়া কি? ইরান বলছে যে আমাদের প্রথম দুটো প্লেন, অর্থাৎ প্রথম স্টেজ যদি আমরা পার করতে পারি, দ্বিতীয় স্টেজ যদি আমরা পার করতে পারি, আক্রমণের প্রথম দুটো স্টেজ পার করার পর তৃতীয় স্টেজটা হবে ইরানের জন্য টার্নিং পয়েন্ট, গেম চেঞ্জার পয়েন্ট। এটা বলছে ইরানের যারা সামরিকবিদ। অর্থাৎ প্রথম দিনই আমরা দেখলাম যে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করছে, প্রথম কয়েক ঘন্টার মধ্যে 20 জন হাই অফিসিয়াল নাই, ইরানের একদম সর্বোচ্চ পজিশনের 20টা লোক নাই হয়ে গেছে। সেই ইরান ব্যাক করছে শুধু না, ওদেরকে নাচায় ছাড়ছে। তো ইরানের এইবারে টার্গেটটা হলো যে প্রথম আক্রমণটার শুরুটা হতে পারে ইরানের ভেতরে থাকা ওদের এজেন্টদের মাধ্যমে, ইরানের ভেতরে বিদেশি যে এজেন্ট গুলো আছে তারা হয়তো প্রথম কোনো ধাক্কাটা দিতে পারে। এটার জন্য ইরানের ভেতরে অভ্যন্তরে ব্যাপকভাবে কাজ করছে ইরানের এজেন্সি গুলো, যাতে করে পূর্বের মতো ইরানের ভেতরে কোনোভাবে বিদেশি এজেন্টরা কোনো বড় অঘটন ঘটাতে না পারে। এটা তারা মোকাবেলা করবে 1 নম্বরে। 2 নম্বর তাদের টার্গেট হলো আলী খামেনিকে রক্ষা। ইতিমধ্যে তাকে বাংকারে সরিয়ে ফেলা হয়েছে, ইমাম যেটাকে বলি আমরা আলী খামেনি সাহেবকে সরিয়ে ফেলেছে, তার এক অজানা স্থানে রাখা হয়েছে। এই দুটো বিষয়ের পর 3 নম্বর স্টেজে ইরান চেষ্টা করবে পুরো অ্যারাবিয়ান, অর্থাৎ আরব যে রাষ্ট্রগুলো আছে যেখানে মার্কিন ঘাঁটি আছে সবগুলোতে এট এ টাইম মিসাইল অ্যাটাকের জন্য, একসঙ্গে কয়েকশত মিসাইল ছড়বে আরবের যে ঘাঁটিগুলো ব্যবহার করুক আর না করুক। অর্থাৎ আমেরিকা আক্রমণ করলে আমেরিকার ঘাঁটিকে টার্গেট করবে। এটা ইরানের ঘোষণা যে এট এ টাইম কয়েকশত তারা মিসাইল ছুটবে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে। আর ইরান তো আজকে ঘোষণা দিচ্ছি, আর যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি, মার্কিন সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এখন ইরানের টার্গেটে, যেটি চলে এসছে ইরানের খুব কাছাকাছি। এখান থেকে আমেরিকার যুদ্ধটা শুরু করতে চায়। সো ইরানের টার্গেট থাকবে ইব্রাহিম লিঙ্কনটা, যে বললাম ইব্রাহিম লিঙ্কন বা আব্রাহাম লিঙ্কন, এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে ধ্বংস করা। আর এটার জন্য বলা হচ্ছে যে চীনের সর্বোচ্চ সহযোগিতা ইরানের জন্য আছে। ইরান এটিকে ধ্বংস করে একটি চমক দেখাতে চায়, আর এটি ধ্বংসের মাধ্যমে ইরান তার পূর্ণ নিয়ন্ত্রণ আবার নিতে চায়। পাশাপাশি ইরান বলেছে ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্বে তেল যাতায়াতের মূল স্থানটিকে বন্ধ করে দেয়া মানে কি? পুরো পৃথিবী অচল হয়ে যাওয়া। এই যুদ্ধ মামুলি কোনো যুদ্ধ হচ্ছে না, পুরো পৃথিবীর সিস্টেমকে অকেজ করে ফেলতে পারে। শেষ কথা, আমরা যুদ্ধ চাই না, শান্তির পক্ষে। আমরা চাই প্রত্যেকটি বিষয়ের সমাধান হোক আলোচনার মধ্য দিয়ে। আর কোনো যুদ্ধ চাই না, আর কোনো রক্ত ঝরা দেখতে চাই না, মানুষের কান্না দেখতে চাই না। প্রত্যেকে ভালো থাকবেন।